আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের 5 নম্বর অধ্যায় শৈবাল ও ছত্রাক পড়ব। তো আজকে শৈবাল ও ছত্রাকের যে লেকচারের বিষয়বস্তু লাইকেনের বৈশিষ্ট্য, লাইকেনের শ্রেণীবিভাগ, লাইকেনের গঠন, লাইকেনের প্রজনন আর লাইকেনের গুরুত্ব। প্রথমে লাইকেন সম্পর্কে আমরা জানি যে লাইকেন হলো একটি ছত্রাক ও একটি শৈবালের ঘনিষ্ঠ সহাবস্থানে গঠিত স্বতন্ত্র থ্যালাস হলো লাইকেন। তাহলে শৈবাল এবং ছত্রাক এরা পারস্পরিক মিথজীবী জীব হিসেবে লাইকেন গঠন করে। লাইকেনে শৈবাল ও ছত্রাক পরস্পর এমন ভাবে সংযুক্ত থাকে যে দেখে মনে হয় এরা একটা উদ্ভিদ। একটি নির্দিষ্ট প্রজাতির ছত্রাক ও একটি সালোক সংশ্লেষণকারী নির্দিষ্ট প্রজাতির শৈবাল যখন একসাথে বসবাস করে একটি থ্যালাস সৃষ্টি করে তখন তাকে লাইকেন বলে। অর্থাৎ লাইকেনে শৈবাল ও ছত্রাক মিথজীবী রূপে বসবাস করে। এক্ষেত্রে শৈবাল ও ছত্রাক উভয়ই একে অপরের দ্বারা উপকৃত হয়। তাহলে আমরা লাইকেন শৈবাল আর ছত্রাকের একটা মিথজীবী গঠন, সেটাকে আমরা বলতেছি লাইকেন। এখানে শৈবাল ছত্রাক দ্বারা উপকার পায়, আবার ছত্রাক শৈবাল দ্বারা উপকার পায়। লাইকেনের বৈশিষ্ট্য। লাইকেন হলো একটি দ্বৈত সংগঠন, কারণ একটি শৈবাল ও একটি ছত্রাক সদস্য মিলিতভাবে এই সংগঠন তৈরি করে। তাহলে লাইকেনের যে থ্যালাস সেটা গঠন করে ছত্রাক, আর থ্যালাসের ভিতর বা কাঠামোর ভিতরে শৈবাল আবৃত অবস্থায় থাকে। এবং লাইকেন গঠনে কিন্তু ছত্রাকের পার্সেন্টেজটাই বেশি। আকৃতিগতভাবে লাইকেন থ্যালয়েড। থ্যালয়েড মানে প্রকৃত অর্থে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। এদের থ্যালাসটা হবে চ্যাপ্টা, বিষম পৃষ্ঠ অথবা শাখা প্রশাখা যুক্ত মনে হয়। এখানে বিষম পৃষ্ঠ কথার অর্থ বোঝো? বিষম পৃষ্ঠ কথার অর্থ বোঝো? জি স্যার, মনে হয় আঁকাবাঁকা পৃষ্ঠ একে অপরের সমান নয়। ইয়েস, মানে যে লাইকেনের যে দুইটা তল, ঊর্ধ্বতল আর নিম্নতল, এটা দেখতে আলাদা, একই রকম না। যদি একই রকম হতো তখন আমরা বলতাম সমাধি পৃষ্ঠ। এরা অধিকাংশই ধূসর বর্ণের, তবে সাদা, কালো, কমলা, হলুদ ইত্যাদি বর্ণেরও হয়ে থাকে। এরা স্বভোজী, যেহেতু শৈবাল আছে এই জন্য বলতেছি আমরা এরা স্বভোজী, তাই স্বয়ংসম্পূর্ণ। লাইকেনের উভয় জীবে অঙ্গজ ও অজন জনন ঘটে, অর্থাৎ শৈবাল আর ছত্রাক আছে উভয়ের ক্ষেত্রেই অঙ্গজ জনন ও অজন জনন ঘটে, কিন্তু যৌন জনন শুধুমাত্র ছত্রাক সদস্যের ঘটে। শৈবালে অংশে কোনো যৌন জনন ঘটবে না। থ্যালাসের নিচের দিকে রাইজোইডের মতো রাইজাইন থাকে, যা দিয়ে পানি শোষণ করে। এরা বায়ু দূষণের প্রতি উচ্চ মাত্রায় সংবেদনশীল। তোমরা কি লাইকেন সবাই দেখেছো? লাইকেন কি তোমরা দেখেছো? জি স্যার, ওই যে স্যার দেওয়ালে যে স্যার অনেক সময় বৃষ্টির সময় স্যার সাদা অথবা অ্যাশ কালারের ছাপ করে থাকে, ওইগুলো স্যার। দেওয়ালের চাইতে পুরাতন আম, জাম, কাঁঠাল যে গাছগুলো আছে, যদি চামড়াগুলো অনেক পুরাতন হয়ে যায়, পাকলগুলো পুরাতন হয়ে যায়, তাহলে দেখবা যে বর্ষাকালের শুরুতে এরকম ওই চামড়ার পরে বা বাকলের পরে অ্যাশ কালার, সাদা কালার বা ধূসর কালার এরকম ছোপ ছোপ দাগ হয়, গোল গোল। সেগুলো কিন্তু লাইকেন। আচ্ছা, লাইকেনের গঠন এবং ছত্রাক ও শৈবালের পারস্পরিক নির্ভরশীলতা। একটি লাইকেন দুইটি যুগীয় উপাদান নিয়ে গঠিত। একটি শৈবাল যাকে বলা হয় ফটোবায়ন্ট, এরা নীলাভ সবুজ শৈবাল বা সবুজ শৈবালের অন্তর্ভুক্ত। এবং লাইকেনের অপর যে সদস্য ছত্রাক থাকে তাকে বলা হয় মাইক্রোবায়ন্ট, এবং এরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর অথবা কিছু কিছু ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক। তাহলে লাইকেন গঠনে যে শৈবালগুলো থাকবে সেই শৈবালগুলো হবে নীলাভ সবুজ শৈবাল অথবা সবুজ শৈবাল, এবং লাইকেনের শৈবাল সদস্যের নাম ফটোবায়ন্ট। আবার লাইকেনের যে ছত্রাক আছে এই ছত্রাক দুইটা শ্রেণীর ছত্রাক বেশি থাকে, একটা অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর ছত্রাক আর কিছু কিছু ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক।
আর ছত্রাক সদস্যকে আমরা বলবো মাইক্রোবায়োম। লাইকেন, শৈবাল ও ছত্রাক উভয় উপকৃত হয় এবং কেউ কারো অপকার করে না। এরূপ উপকার ভিত্তিক সম্পর্ককে মিথজীবিতা বা মিউচুয়ালিজম বলে। এখন শৈবাল ছত্রাক থেকে কি উপকার পায় আর ছত্রাক শৈবাল থেকে কি উপকার পায় সেটা এখন আমরা জানবো। তাহলে লাইকেন শৈবাল যেভাবে উপকৃত হয়, তাহলে লাইকেন গঠনে যেহেতু আমরা জানি শৈবাল আর ছত্রাক উভয়ই অংশগ্রহণ করে, তাহলে শৈবাল ছত্রাকের দেহে আশ্রয় গ্রহণ করে। ছত্রাক পরিবেশ থেকে পানি, খনিজ লবণ, জলীয় বাষ্প শোষণ করে শৈবালকে প্রদান করে। ছত্রাক চারদিক থেকে শৈবালকে ঘিরে রাখে, অর্থাৎ ছত্রাকের দেহে অবস্থানের কারণে শৈবালের দৈহিক নিরাপত্তা নিশ্চিত হয়। ছত্রাকের দেহে সারবৃত্তীয় কাজের ফলে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড ও পানি শৈবাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাজে লাগায়। লাইকেনের ছত্রাক যেভাবে উপকৃত হয়, ছত্রাক নিজ দেহে আশ্রয় দানের বিনিময়ে শৈবাল কর্তৃক উৎপাদিত খাদ্য ফসটোরিয়ামের সাহায্যে গ্রহণ করে বেঁচে থাকে। যেহেতু ছত্রাকের হাইফা আছে আর পুষ্টি গ্রহণকারী হাইফাকে আমরা বলবো ফসটোরিয়াম, এই ফসটোরিয়ামের মাধ্যমে শৈবালের তৈরিকৃত খাদ্য শোষণ করে। ছত্রাকের সারবৃত্তীয় কাজের ফলে সৃষ্ট বর্জ্য ও জলীয় বাষ্প দেহ থেকে অপসারণের জন্য ছত্রাকের কোনো ধরনের শক্তি অপচয় করতে হয় না, কারণ ছত্রাকের ত্যাগকৃত বর্জ্য বা জলীয় বাষ্প এরা গ্রহণ করে শৈবাল। তাহলে এই পরস্পরের যে মিথজীবিতা সবাই বুঝতে পেরেছো? জি স্যার। এবার আসবো ক্লাসিফিকেশন। লাইকেনের ক্লাসিফিকেশন অনেকগুলো ভিত্তির উপরে এই ক্লাসিফিকেশন করা হয়েছে। প্রথমটা হলো বাস স্থানের ভিত্তিতে লাইকেনের শ্রেণীবিভাগ, অর্থাৎ লাইকেন কোথায় তার আবাস গড়ে তুলবে সেটার উপর নির্ভর করে। এক নম্বর হলো কর্টিকোলাস, এরা গাছের বাকল বা কাণ্ডের উপরে জন্মে। আমি যে লাইকেন গুলোর কথা বললাম একটু আগে, ওটাকে বলা হবে কর্টিকোলাস লাইকেন। গ্রাফিস পারমিলিয়া। টেরিকোলাস লাইকেন উষ্ণ ও আর্দ্র অঞ্চলের মাটিতে জন্মায়। কলেমা টেনাক্স কর্পা প্যাভোনিয়া। স্যাক্সিকোলাস লাইকেন শীতপ্রধান অঞ্চলের পাথরের উপর জন্মায়, যেমন কলোপ্লেক্টা জ্যান্থোরিয়া। লিগনিকোলাস লাইকেন ভেজা কাঠের উপর জন্মায়, যেমন ক্যালিসিয়াম পিপ্টোপোরাস। অমনিকোলাস লাইকেন বিভিন্ন প্রকার মাধ্যম, যেমন হাড়, চামড়া, লৌহ, কাঁচ, চুল, সিল্ক ইত্যাদির উপর জন্মায়, যেমন লিক্যানোরা ডিসপার্সা। ফলিকোলাস লাইকেন এরা ফার্ন বা সপুষ্পক উদ্ভিদের পাতার উপর জন্মায়, যেমন পরিনা এপিফাইলা। তাহলে এগুলো ছিল সব বাসস্থান, লাইকেন কোথায় তার আবাস করছে সেই আবাসের উপর নির্ভর করে তাদের ক্লাসিফিকেশন। এবার ক্লাসিফিকেশনটা হলো স্ট্রাকচারের উপরে গঠনগত শ্রেণীবিন্যাস। বিজ্ঞানী হক্সওয়ার্থ এবং হিল লাইকেনকে 5 ভাগে বিভক্ত করেন গঠনের উপর নির্ভর করে। প্রথমটা লেপ্রোজ লাইকন। থ্যালাসের মধ্যে এটি সবচেয়ে সরলতম প্রকৃতি। এক্ষেত্রে ছত্রাকের হাইফি শুধুমাত্র একটি অথবা ক্ষুদ্র একগুচ্ছ শৈবালের কোষকে আবৃত করে রাখে। তাহলে এখানে শৈবালের পার্টিসিপেশনটা খুবই কম। শৈবাল যেটা আছে সেটা খুবই ক্ষুদ্র, এবং এই ক্ষুদ্র একগুচ্ছ শৈবাল কোষকে ঘিরে রাখবে ছত্রাক। তবে সুনির্দিষ্ট কোনো ছত্রাকের স্তর সম্পূর্ণ শৈবালের কোষগুলিকে ঢেকে রাখে না, যেমন ল্যাপ্রারিয়া ইনকানা। ক্রাস্টোজ লাইকেনের ছবি এখানে দেওয়া আছে। এরূপ লাইকেন চ্যাপ্টা, ক্ষুদ্রাকার এবং পোষক বস্তুর সাথে, পোষক বস্তু বলতে গাছের বাকল, পুরাতন দেয়াল, পাথর, পর্বত গাত্র, তাহলে এই সমস্ত পোষক বস্তুর সাথে নিবিড়ভাবে লেগে থাকে। ক্রাস্টোজ লাইকেনের উদাহরণ গ্রাফিস স্ক্রিপ্টা, স্ট্রিগুলা, তারপর ক্রিপ্টোথেসিয়া রুব্রোসিন্টা। ফোলিওজ লাইকেনের ছবি এখানে দেওয়া আছে। তাহলে এই ধরনের লাইকেন দেখতে অনেকটা বিষমপৃষ্ঠ পাতার মতো। দেখে মনে হচ্ছে এটা পাতার মতো, তবে বিষমপৃষ্ঠ।
এদের কিনারা খাস কাটা, আমরা দেখতে পাচ্ছি এদের কিনারাগুলো খাস কাটা ও আন্দোলিত। এর নিম্নতলে রাইজয়েড তুল্য রাইজাইন থাকে। রাইজাইনটা কি করে, যে যেখানে থাকবে সেখান থেকে এরা পুষ্টি শোষণ করে। যেমন জ্যান্থোরিয়া, পারমেলিয়া, ফ্ল্যাবো পারমেলিয়া, ক্যাপারাটা। ফ্রুটিকোজ লাইকেন, এটারও ছবি দেওয়া আছে এখানে। এই ধরনের লাইকেন গুলো চ্যাপ্টা বা দণ্ডের মতো আমরা দেখতে পাচ্ছি, চ্যাপ্টা বা দণ্ডের মতো, এবং অধিক শাখা প্রশাখাযুক্ত, এটাও আমরা দেখতে পাচ্ছি শাখা প্রশাখা আছে, এবং কেবল গোড়ার অংশ দিয়ে নির্ভরশীল বস্তুর সাথে লেগে থাকে। তাহলে আমরা দেখবো যে সবচেয়ে নিচের অংশটা হলো গোড়া, এই গোড়া দিয়ে এরা নির্ভরশীল কোনো বস্তুর গায়ে সংযুক্ত থাকবে। উদাহরণ উসনিয়া, আর এটা হলো লিথারিয়া কলম্বিয়ানা। সূত্রাকার লাইকেন, কিছু সংখ্যক লাইকেনে শৈবাল অংশটি সূত্রাকার এবং পূর্ণ বিকশিত প্রকট। আমরা এতক্ষণ জানলাম যে লাইকেন গঠনে ছত্রাকের পার্টিসিপেশনটা বেশি, তবে সূত্রাকার লাইকেনের ক্ষেত্রে দেখব যে কিছু সংখ্যক লাইকেন আছে সেখানে শৈবালটার প্রাধান্যটা বেশি। শৈবাল অংশটি হবে সূত্রাকার, পূর্ণ বিকশিত ও প্রকট, এবং এরা সামান্য কয়েকটি হাইফা দ্বারা আবৃত থাকে। এফিবি, তাহলে এফিবিটা হলো তাই কি বললাম, সূত্রাকার লাইকেন। তাহলে এখানে শৈবালের পার্টিসিপেশনটা বেশি। এবার আসছি আমরা আরেকটা ভিত্তি, সেই ভিত্তিকে আমরা বলতেছি লাইকেন গঠনকারী ছত্রাকের উপর ভিত্তি করে লাইকেন প্রধানত দুই প্রকার। আমরা ইতিমধ্যে জেনেছি যে লাইকেন গঠনে যে ছত্রাকগুলো থাকে সেই ছত্রাক গঠনকারী যে শ্রেণী, একটা ছিল অ্যাস্কোমাইসিটিস আর একটা নাম ছিল ব্যাসিডিওমাইসিটিস। তাহলে সেই শ্রেণীর ছত্রাকগুলোর উপর ভিত্তি করেই আমরা লাইকেনের নামকরণ এখানে দেখতে পাবো। অ্যাস্কোলাইকেন, লাইকেন গঠনকারী ছত্রাক যদি অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর হয় তখন তাকে অ্যাস্কোলাইকেন বলে। এর অধিকাংশ লাইকেনই অ্যাস্কোলাইকেন। আবার লাইকেন গঠনকারী ছত্রাকটি ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর হলে তাকে ব্যাসিডিওলাইকেন বলে। তাহলে লাইকেন গঠনে কোন শ্রেণীর ছত্রাক আছে সেটার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতেছি। অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর ছত্রাক হলে অ্যাস্কোলাইকেন, আর ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক হলে ব্যাসিডিওলাইকেন। তাহলে ছত্রাকের ক্লাসিফিকেশন বুঝতে পারলো সবাই? হ্যাঁ বলো। এই লাইকেনে যে স্যার ছত্রাক এবং শৈবাল একসাথে থাকে, দেখে কি স্যার শৈবালের অংশ আর ছত্রাকের অংশ পৃথকীকরণ করা যায় নাকি দুইটা মিলেমিশে একটা আলাদা? না, দুইটার বৈশিষ্ট্য লাইকেন হয়। দেখা গেল যে এখানে দেখা যায় সাধারণত যে ছত্রাকের পার্টিসিপেশনটা 90 থেকে 95% হয়, আর শৈবালের পার্টিসিপেশনটা হয় 5%, 5 থেকে 10%। বুঝতে পেরেছো? এটা তো আমরা স্যার খালি চোখে বোঝা যায় নাকি স্যার মানে পরীক্ষাগত ভাবে? এটা পরীক্ষাগত না, এমনি বাইরে থেকে তুমি বুঝতে পারবে না, বাইরে থেকে এটা বুঝতে পারবে না। বাইরে থেকে মনে হবে এটা একটা ছত্রাক, যেহেতু ছত্রাকের পার্টিসিপেশনটা বেশি। এই জন্য দেখে মনে হবে যে এটা ছত্রাকই একটা, কিন্তু আসলে পরীক্ষা করে দেখা যাবে সেখানে শৈবালও আছে। হ্যাঁ, শৈবালও আছে, কারণ শৈবাল অংশটাকে ঢেকে রাখে ছত্রাকের থ্যালাস। শৈবালটা বাইরে থেকে তুমি দেখতে পাবে না, ঠিক আছে? শৈবালকে আবৃত করে রাখে ছত্রাকের থ্যালাসটা। এই জন্য লাইকেনকে দেখে মনে হবে যে এটা এক ধরনের ছত্রাক। এবার আমরা আসবো লাইকেনের অন্তর্গঠন। আমরা ডান সাইডে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হলো লাইকেনের একটা, যদি প্রস্থচ্ছেদ করি তাহলে আমরা এই প্রস্থচ্ছেদে এই অংশগুলো দেখব। এখানে যে লাইকেনের প্রস্থচ্ছেদটা করা হয়েছে, এই প্রস্থচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি ফোলিওজ লাইকেনের অন্তর্গঠন। ফোলিওজ লাইকেনের অন্তর্গঠন, তাহলে ফোলিওজ লাইকেনটা কার মতো ছিল মনে আছে? ফোলিওজ লাইকেনটা যদি আমরা ওই গঠনগত যাই, সেখানে আমরা বলেছিলাম কি, দেখতে বিষমপৃষ্ঠ পাতার মতো। বিষমপৃষ্ঠের মতো। তাহলে আমরা ওই লাইকেনের কিনারা খাস কাটা, তাহলে ওই লাইকেনের যদি আমরা আড়াআড়ি ভাবে কাটি বা প্রস্থচ্ছেদ করি তাহলে আমরা এই ছবিটা দেখতে পাবো, এরকম একটা গঠন দেখতে পাবো। এখানে কিন্তু পুরোপুরি প্রস্থচ্ছেদটা দেওয়া নাই, আংশিক প্রস্থচ্ছেদ দেওয়া আছে। তাহলে আমরা এখানে দেখতে পাবো সবচেয়ে উপরে আছে কি, ঊর্ধ্ব কর্টেক্স। ঊর্ধ্ব কর্টেক্সের নিচেই আছে শৈবাল স্তর। শৈবাল স্তরটা কিন্তু এই একটুকু,
এই যে গোল গোল হয়ে আছে এই অংশটাই হলো শৈবাল স্তর। তার নিচের স্তর হলো মেডুলা, তার নিচে আছে নিম্ন কর্টেক্স, আর সব নিচে আছে রাইজাইন। তাহলে আমরা শৈবাল স্তর বাদ দিলে বাকি যে 4টা অংশ, এই 4টা অংশই ছত্রাকের, আর শৈবাল স্তরটা শুধু এটাই শৈবালের। তাহলে আমরা এখানে আসছি ঊর্ধ্ব কর্টেক্স। ঊর্ধ্ব কর্টেক্স সবচেয়ে উপরে আছে, তাহলে ঘন সন্নিবেশিত ছত্রাকীয় হাইফি দ্বারা এই স্তর গঠিত। তাহলে ঊর্ধ্ব কর্টেক্স ছত্রাকের হাইফি দ্বারা গঠিত। এই স্তরে সাধারণত ফাঁক থাকে না, আর থাকলেও সেখানে মিউসিলেজ রস দ্বারা পূর্ণ থাকে। শৈবাল স্তর আমরা দেখতে পাচ্ছি যে ঊর্ধ্ব কর্টেক্সের নিচে নিচে সেটাই হলো শৈবাল স্তর। এটা হলো খুবই সংক্ষিপ্ত, এবং এই স্তরে ছত্রাকের হাইফির ফাঁকে ফাঁকে শৈবাল অবস্থান করে। এই স্তরটি পূর্বে গনিডিয়াল স্তর বলা হতো। তাহলে শৈবাল স্তরের পূর্বের নাম হলো গনিডিয়াল স্তর। ঠিক আছে, শৈবাল স্তরের পূর্বের নাম গনিডিয়াল স্তর। মেরুলা আমরা দেখতে পাচ্ছি যে শৈবাল স্তরের নিচে মেরুলা অবস্থিত এবং ছত্রাকের হাইফি দ্বারা এটা গঠিত। আমরা এখানে দেখতেও পাচ্ছি যে এই সমস্ত হাইফাগুলোর মাঝে মাঝে ফাঁকা ফাঁকা স্থান আছে। এটি থ্যালাসের কেন্দ্রীয় ও পুরু স্তর। আমরা এখানে দেখতেও পাচ্ছি প্রস্থচ্ছেদে যে মেরুলা অংশটা সবচেয়ে সেন্টার বা কেন্দ্রে আছে। তাহলে এটা হলো, এবং এটা বেশ বড় এলাকা জুড়ে অবস্থান করেছে, এই জন্য আমরা বলছি পুরু এবং কেন্দ্রীয় স্তর। নিম্ন কর্টেক্স মেরুলার নিচে অবস্থিত, ঘন সন্নিবেশিত ছত্রাকীয় হাইফি দ্বারা গঠিত। এবং এখানে কিন্তু কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান নাই। এই স্তরের নিম্ন পৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি এককোষী বহু এককোষী রাইজয়েন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রাইজাইন, এবং রাইজাইন গুলো এককোষী। এই রাইজয়েনের কাজ কি? এই রাইজাইনটা অনেকটা মূল বা রাইজয়েডের মতো এদের কাজ। তাহলে এই রাইজাইন গুলো কি করে? যে পোষক দেহের সাথে আটকে রাখতে সাহায্য করে। আর আরেকটা পোষক দেহ বলতে এখানে আবাসস্থলও বোঝায়। আবাসস্থল বা পোষক দেহের সাথে আটকে রাখে, এবং রাইজাইন খাদ্য রস শোষণ করতে সাহায্য করে। আর রাইজাইন অনেকটা মূলের মতো কাজ করে। তাহলে আমরা এই ফলিক লাইকেনের অন্তর্গঠনটা শিখলাম। তাহলে আমরা এই অন্তর্গঠনটা কি সবাই বুঝতে পেরেছি? এখানে কিন্তু রাইজাইনের কাজটা অনেক সময় আমরা দিই, আর পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় দিই রাইজাইনের কাজটা। রাইজাইনের কাজ কিন্তু অনেক অনেক একটা মূলের মতো কাজ করে। আর এটা হলো আবাসস্থলের সাথে আটকে রাখি, খাদ্য রস শোষণ করে। তাহলে বহুপদী যদি কোশ্চেন হয় সেক্ষেত্রে 1, 2, 3 তিনটায় দেওয়া থাকতে পারে, তখন কি হবে? সবই হবে। এবার আমরা আসবো লাইকেনের প্রজনন। যেহেতু আমরা একটু আগে পড়েছি যে লাইকেনের শৈবাল এবং ছত্রাক থাকে। শৈবাল শুধু অঙ্গজ আর অযৌন জনন করবে, কিন্তু ছত্রাক অঙ্গজ, অযৌন এবং যৌন তিনটা উপায়ে বংশবৃদ্ধি করবে। অঙ্গজ জনন থ্যালাসের খণ্ডায়ন এবং ক্রমাগত মৃত্যু ও পচন প্রক্রিয়ায় লাইকেনের অঙ্গজ জনন ঘটে। অযৌন জনন শরিডিয়া ও ইসিডিয়া এর পিকনিডিওস্পোরের মাধ্যমে অযৌন জনন হয়ে থাকে। তাহলে শরিডিয়া হলো বহুবচন, শরিডিয়াম হলো একবচন। তাহলে শরিডিয়াম হলো এদের স্পোরের নাম। শরিডিয়াম হলো একটি শৈবালকে ছত্রাক দ্বারা চারদিক থেকে ঘিরে থাকা ক্ষুদ্রাকার দেহ। তাহলে শরিডিয়াম কি হলো? একটি শৈবালকে ছত্রাক দ্বারা চারদিক থেকে ঘিরে থাকা ক্ষুদ্রাকার দেহ, যা বাতাসে চারদিকে ছড়িয়ে পড়ে এবং উপযুক্ত পরিবেশে লাইকেন হিসেবে আত্মপ্রকাশ করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইকেনের স্পোর হলো শরিডিয়াম, এবং শরিডিয়ামের স্পোরের গঠনটা কেমন? যে এটা মূলত শৈবাল, একটা শৈবাল, এবং একটা শৈবালকে ঘিরে রাখবে ছত্রাকের হাইফা, এবং ঘিরে একটা ক্ষুদ্রাকার দেহ তৈরি করবে, যেটাকে বলবো শরিডিয়াম। আর এই শরিডিয়াম বাতাসের মাধ্যমে চারদিকে ছড়িয়ে যায়, এবং যখনই অনুকূল পরিবেশ বা উপযুক্ত পরিবেশ পাবে তখন এরা অঙ্কুরিত হবে এবং নতুন লাইকেন গঠন করবে। ঠিক এরকমই আরেকটা স্পোরের নাম ইসিডিয়াম, বহুবচন ইসিডিয়া। ইসিডিয়ামের গঠনটা কেমন? ইসিডিয়াম হলো লাইকেনের ঊর্ধ্ব কর্টেক্স দ্বারা আবৃত ক্ষুদ্রাকার, সরল বা শাখান্বিত প্যাপিলিন ন্যায় অযৌন রেণু।
যা বৃদ্ধিপ্রাপ্ত ও রূপান্তরিত হয়ে লাইকেন গঠন করে। হ্যাঁ, তাহলে ইসিডিয়াম হলো লাইকেনের একটা ঊর্ধ্ব কর্টেক্স দ্বারা আবৃত ক্ষুদ্রাকার সরল শাখান্বিত ট্যাপিলিন নাই অজনরেণু, যা মূলত বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং রূপান্তরিত হয়ে লাইকেন গঠন করে। পিকনিডিয়া, তার আরেকটা স্পোর হলো পিকনিডিয়া। এটা ফ্লাস্কের ন্যায় গঠনযুক্ত অংশ, যারা মূলত লাইকেনের কিছু ছত্রাক দেহে গঠিত হয়। পিকনিডিয়ার অভ্যন্তরে পিকনিডিওস্পোর গঠিত হয়। পিকনিডিওস্পোর অঙ্কুরোদ্গমের মাধ্যমে নতুন ছত্রাক অনুসূত্র গঠন করে। নতুন গঠিত ছত্রাক অনুসূত্র অনুকূল পরিবেশে শৈবালের সংস্পর্শে এলে নতুন লাইকেন গঠন করে। তাহলে আমরা এখানে তিনটে দেখতে পেলাম স্পোর, একটা হলো সোরিডিয়াম, একটা ইসিডিয়াম, আর একটা হলো পিকনিডিয়া। তাহলে 3 ধরনের স্পোরের মাধ্যমে এরা অজনজনন সম্পন্ন করে। লাইকেনের প্রজনন, যৌনজনন। লাইকেনের যৌনজনন মূলত ছত্রাক দ্বারা সীমাবদ্ধ থাকে, যেহেতু আমরা জানি যে শৈবাল যৌনজনন করে না। অ্যাসকোলাইকেন যৌনজনন সম্পাদিত হয় অ্যাসকোস্কার্প দিয়ে। তাহলে অ্যাসকোলাইকেন হলো অ্যাসকোম্যাসিডেস শ্রেণীর ছত্রাক এখানে পার্টিসিপেট করে, যার কারণে এখানে অ্যাসকোকার্প, যে জননাঙ্গটা গঠিত হবে সেটা হলো অ্যাসকোকার্প। এছাড়া প্লাজমোগ্যামির মাধ্যমেও লাইকেনের যৌনজনন সম্পন্ন হয়ে থাকে। প্লাজমোগ্যামি হলো যে প্রক্রিয়ায় যৌন মিলনের পর ছত্রাকের দুটি ভিন্ন জনন কোষ প্রোটোপ্লাজম মিলিত হয়, কিন্তু নিউক্লিয়াস দুটি মিলিত হয় না, এটাকে আমরা বলবো প্লাজমোগ্যামি। লাইকেনের পুংজননাঙ্গকে স্পার্মোগোনিয়াম এবং স্ত্রী জননাঙ্গকে কার্পোগোনিয়াম বলা হয়। হ্যাঁ, এটাও কিন্তু আমরা পরীক্ষায় দিই, এমসিকিউ পরীক্ষায় দিই যে স্পার্মাগোনিয়াম আর কার্পোগোনিয়াম কি। তাহলে লাইকেনের পুং জননাঙ্গকে বলবো স্পার্মাগোনিয়াম, আর স্ত্রী জননাঙ্গকে বলা হবে কার্পোগোনিয়াম। আমাদের কি মনে আছে যে শৈবালের পুং জননাঙ্গ নাম কি? আমরা যখন শৈবাল পড়াই আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম, আর এটার নাম কি ছিল? অ্যানথ্রেডিয়াম। না, অ্যানথ্রেডিয়াম তো ছিল পুং জননাঙ্গ। জি স্যার, পুং জননাঙ্গ অ্যানথ্রেডিয়াম, আর আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী জননাঙ্গ। আর শৈবালের ক্ষেত্রে আরেকটা বলেছিলাম, যে শৈবালের যে অঙ্গজ কোষগুলো গেমেট ধারণ করে তাদের নাম কি? গেমেটনজিয়াম ওর কি একটা ছিল স্যার, ভুলে গেছি। হ্যাঁ, গেমেটনজিয়াম ঠিকই আছে। আবার শৈবালের যে অঙ্গজ কোষগুলো জুস্পোর ধারণ করে তাদের নাম কি? হ্যাঁ, এই জিনিসগুলো মনে রাখো, এগুলো পরীক্ষায় আসার মতো। এবার আমরা আসবো লাইকেনের গুরুত্ব, উপকারী ভূমিকা। প্রথমে আসছে আমরা উপকারী ভূমিকা। মরুচ স্যার, হ্যাঁ বলো। লাইকেন যখন এই প্রজননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে, তখন তো সেটার ভিতরে স্যার ওই শৈবাল থেকেই যায়। তার মানে কি স্যার, ছত্রাকের ভিতর আলাদা শৈবাল প্রবেশ করে না? মানে লাইকেনের মধ্যে এমনিতেই শৈবাল এবং ছত্রাক থাকে, এমন কি স্যার? যে আমরা একটু আগে বললাম যে লাইকেনের দুইটা সদস্য, একটা ছত্রাক একটা শৈবাল। তাহলে লাইকেন যখন তার যৌনজনন সম্পন্ন করে তখন শৈবাল সেখানে কোনো পার্টিসিপেট করে না, ঠিক আছে? শুধুমাত্র ছত্রাক অংশটা সে, এবং সে ছত্রাকটা কোন শ্রেণীর? অ্যাসকোম্যাসিডেস শ্রেণীর ছত্রাক। হ্যাঁ, তখন অ্যাসকোম্যাসিডেস শ্রেণীর ছত্রাক যেভাবে জনন সম্পন্ন করে ঠিক ওইরূপ ভাবে লাইকেনের ছত্রাকটা প্রজনন সম্পন্ন করবে, এবং সেখানে শৈবাল কোনো পার্টিসিপেট করবে না। ওকে, তারপর পরবর্তীতে ওখানে শৈবাল কিভাবে আসে? কোথায়? সে লাইকেনে যৌনজননের মাধ্যমে। না, যৌনজননের মাধ্যমে তো সে তো ই করলো, মানে নতুন লাইকেন তৈরি করবে, কারণ ওখানে তো শৈবাল আছে, কিন্তু শৈবাল পার্টিসিপেট করছে না। পার্টিসিপেট করছে কে? ছত্রাক। তাহলে যখন এটা তৈরি হবে, স্যার ও বলতে চাচ্ছে যে স্যার শুধু যখন স্যার ছত্রাক পার্টিসিপেট করবে স্যার, তখন তো আস্তে আস্তে শৈবাল স্যার ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। এখন স্যার ছত্রাক, হ্যাঁ, না ওখানে তো যে ইটা আছে, মনে করো যে ওখানে যে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে হলো মনে করো জাইগোট তৈরি হবে। হ্যাঁ, যেমন হলো লাইকেনের পুংজনন অঙ্গ হচ্ছে স্পার্মোগোনিয়াম, এখান থেকে মনে করো যে পুংজনন কোষ, আর স্ত্রী জনন অঙ্গ হলো কার্পোগোনিয়াম, এখান থেকে হবে স্ত্রী জনন কোষ।
এই প্রজনন কোষ আর স্ত্রী জনন কোষ যখন আবার মিলিত হবে তখন তৈরি হবে জাইগোট। আর জাইগোট বিভাজিত হয়ে আবার দেখা গেলো যে যে কোষগুলো তৈরি করবে সেই কোষগুলো আবার নতুন লাইকেন তৈরি করবে, তখন কিন্তু আবার শৈবাল চলে আসবে, কারণ শৈবালের কিছু জিন তো এই গ্যামেট গুলোর মধ্যে আছে। শৈবাল Yes, sir. সৃষ্টিকারী জিনগুলো গ্যামেট গুলোর মধ্যে আছে। শৈবাল পার্টিসিপেট করছে না তো কি হলো, কিন্তু তার জিন গ্যামেটের মধ্যে Yes, চলে sir. আসবে। লাইকেনের গুরুত্ব, প্রথমে আসছে আমরা উপকারী ভূমিকা। 1 নম্বর হলো মরুজ ক্রমাগমন। ক্রমাগমন মানে বুঝো, ক্রমাগমন বা সাকসেশন। ক্রমাগমন মানে যে একটা এলাকায় মনে করো কোনো উদ্ভিদ ছিল না, সেখানে প্রথম কোনো উদ্ভিদের আগমন ঘটে এবং দেখা গেল যে ওই উদ্ভিদ যখন একসাথে অনেকগুলো বেড়ে যায়, তাদের কিছু অংশ মারা যায়, এবং মারা গেলে দেখা গেলো যে মাটির স্তর পুরু হয়ে যায়। দেন ওখানে আবার দ্বিতীয় আরেক ধরনের উদ্ভিদের আগমন ঘটে। এইভাবে একটা উদ্ভিদ বিলুপ্ত হয় এবং আরেকটা উদ্ভিদ সেখানে উদ্ভব হয়। আবার পরের যে উদ্ভিদটা উদ্ভব হলো সে আবার বিলুপ্ত হবে, পরে আবার নতুন কোনো প্রজাতির উদ্ভিদ আগমন করে। এইভাবে আগমন আর উদ্ভিদের আগমন আর তিরোধানের মাধ্যমে একটা বাসস্থান বা একটা বাস্তুতন্ত্র গড়ে ওঠে। এটাকে আমরা বলবো ক্রমাগমন। তাহলে এটা হচ্ছে মরুভূমিতে এই ক্রমাগমনটা হয়, বা এটা অন্যান্য সমভূমিতে হতে পারে, জলভূমিতে হতে পারে। তাহলে মরু অঞ্চলে যেখানে অন্য কোনো জীব জন্মাতে পারে না এমন জায়গায় লাইকেন জন্মায়, এবং ধীরগতিতে মাটি গঠনে সাহায্য করে। সেখানে লাইকেনের মৃত দেহাবশেষ থেকে হিউমাস গঠিত হয়। এসব হিউমাস পাথরের সাথে মিশে মাটি গঠন করে। এরপর সেখানে পর্যায়ক্রমে অন্যান্য জীব সম্প্রদায় জন্মাতে আরম্ভ করে, অর্থাৎ লাইকেন জেরোসিল পর্যায়ে সূচনা করে। তাহলে আমরা মরুভূমিতে দেখবো পাথর আর বালি। তাহলে এই পাথরের উপরে প্রথম যে উদ্ভিদের সৃষ্টি হবে সেটা হলো লাইকেন। লাইকেন কি হবে, লাইকেন পাথরের সাথে পাথরকে ক্ষয় করবে। লাইকেন যখন অনেক বৃদ্ধি পাবে, লাইকেনের মৃত দেহাংশ পাথরকে ক্ষয় করে দিবে, আর পাথর ক্ষয় হওয়ার সাথে সাথে সেটা আস্তে আস্তে মাটিতে রূপান্তর হবে, এবং যখনই মাটির স্তর পাথরের উপর পুরু হয়ে গেল তখন দেখা গেল যে সেখানে লাইকেন নাই, সেখানে অন্য কোনো উদ্ভিদের আগমন ঘটে। এইভাবে দেখা যায় যে একসময় মরু অঞ্চল ছিল, কিন্তু ওটা আস্তে আস্তে জঙ্গল হয়ে গেছে, বা অন্য বিভিন্ন ধরনের উদ্ভিদের আগমন ঘটার কারণে ওই উদ্ভিদের সাম্রাজ্য গড়ে উঠেছে। যেমন আমরা অনেক সময় দ্বীপে দেখি, যেমন আমরা নারকেল জিঞ্জিরা বলি। নারকেল জিঞ্জিরা কোন দ্বীপকে বলা হয়, বলতে পারবা কেউ? স্যার সেন্ট মার্টিন দ্বীপ। হ্যাঁ, সেন্ট মার্টিন। তাহলে সেন্ট মার্টিন দ্বীপে এই যে সেন্ট মার্টিন দ্বীপ যখন প্রথম গঠিত হয়েছিল, সেটা কিন্তু কিছু নিডারিয়া পর্বের প্রাণীদের একটা কঙ্কাল, অনেকগুলো প্রাণীদের কঙ্কাল, সেখানে বালু ছিল, পাথর ছিল, কিন্তু ওই সময় কিন্তু কোনো উদ্ভিদ সম্প্রদায় গড়ে ওঠেনি। কিন্তু এটা কালের বিবর্তনে দেখা যায় এখন সেখানে অনেক নারকেল উদ্ভিদ জন্মাইছে। তাহলে এই মরুজ ক্রমাগমন, ঠিক আছে, যেহেতু এটা দ্বীপের মতো, এটা মরুভূমি ছিল, সেই মরুভূমিতে আস্তে আস্তে এখন নারকেল উদ্ভিদের আধিপত্য হয়েছে। কিন্তু ওখানে যখন প্রথম উদ্ভিদের আগমন ঘটেছিল অবশ্যই সেটা ছিল লাইকেন। মানুষের খাদ্য হিসেবে অধিকাংশ লাইকেনিন নামক এক প্রকার শর্করা থাকার কারণে কতক প্রজাতি মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডের অধিবাসীরা সেক্টরারিয়া আইল্যান্ডিকা নামক লাইকেনটি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। ভারতের মাদ্রাজে পারমিলিয়া, মিশরে ইভারনিয়া, চীন এবং জাপানে এন্ডোকার্পন মিনিয়েটাম নামক লাইকেন মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। পশুর খাদ্য হিসেবে তুন্দ্রা অঞ্চলে কিছু লাইকেন রেনডিয়ার মস, যেমন ক্লাইডোনিয়া র্যাঞ্জিফেরিনা নামেও পরিচিত। এগুলো বলগা হরিণ ও গবাদি পশুর প্রিয় খাদ্য। কীটপতঙ্গের লার্ভার খাদ্য হিসেবে লাইকেন ব্যবহৃত হয়। অ্যান্টিবায়োটিক হিসেবে, অ্যান্টিবায়োটিক বিভিন্ন লাইকেন থেকে উৎপন্ন অ্যান্টিবায়োটিক একটা হলো উসনিক অ্যাসিড, যেটা উসনিয়া নামক লাইকেন থেকে তৈরি হয়। এরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপরে অ্যান্টিবায়োটিক রূপে কাজ করে। টিউমার রোগে লাইকেন জাত উষ্ণ এবং ইভোসিন, তাহলে উষ্ণ হলো উসনিয়া নামক লাইকেন থেকে, ইভোসিন হলো ইভারনিয়া নামক লাইকেন থেকে তৈরি হয়। তাহলে এই দুই ধরনের অ্যান্টিসেপটিক ক্রিম টিউমার প্রতিরোধক
ব্যথা নিরাময়ক এবং ভাইরাস প্রতিরোধক হিসেবে কাজ করে। আবার কিছু লাইকেনিন ও আইসোলাইকেনিন সৃষ্টি করে। এরা টিউমার প্রতিরোধী। হৃদরোগে অ্যাঞ্জাইনা নামক মারাত্মক হৃদরোগে রোসেলা। স্যার স্যার এই যে লাইকেনিন আইসোলাইকেনিন এগুলো স্যার কি? এগুলো হলো কেমিক্যাল। লাইকেনিন আইসোলাইকেনিন এগুলো হলো লাইকেন থেকে এক ধরনের কেমিক্যাল। হ্যাঁ, এই কেমিক্যাল গুলো কিছু লাইকেন তৈরি করে। হ্যাঁ, এবং এরা টিউমার প্রতিরোধী হিসেবে দায়ী। স্যার এটা কোন টাইপের কেমিক্যাল? এই যেগুলো লাইকেন, জি স্যার, লাইকেনিন আইসোলাইকেনিন গুলো আসলে কোন টাইপের কেমিক্যাল? এটা আমার জানা নাই কোন ধরনের কেমিক্যাল হতে পারে। হ্যাঁ, যাই হোক, যে ধরনের কেমিক্যাল হোক তাদের মধ্যে অবশ্যই অ্যান্টিসেপটিক ভূমিকাটা আছে। হ্যাঁ, আমার জানা নাই, আমি জানতে পারলে জানাবো। আচ্ছা, এখানে হৃদরোগী এখানে একটা আমরা বলছি অ্যাঞ্জাইনা। অ্যাঞ্জাইনার নামটা কি আগে শুনেছো? জি স্যার, বুক জি স্যার, ব্যথা। শুনেছি। হ্যাঁ, অ্যাঞ্জিনা পেক্টোরিস বলে। হ্যাঁ, এর আসল নাম হলো অ্যাঞ্জিনা পেক্টোরিস। তো এই অ্যাঞ্জাইনা এটা হলো যখন প্রথম কারো যখন প্রথম হৃদরোগ হয় তখন বুকে এক ধরনের চিনচিন ব্যথা হয়। তো এই ব্যথাটা হয় যার কারণে হৃৎপিণ্ডের ভিতরে রক্ত সঞ্চালন ঠিক মতো হয় না, যার কারণে হৃৎপিণ্ডের কিছু কোষ অক্সিজেনের অভাব হয়। আর তখনই হৃৎপিণ্ডে কিছু অ্যাসিড উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড, যার কারণে তখন আমরা ব্যথা অনুভব করি। তো এই রোসেলা মন্টাইজেনি লাইকেন থেকে উৎপন্ন ইরিথ্রিন ব্যবহৃত হয়। তাহলে অ্যাঞ্জিনা পেক্টোরিসের ক্ষেত্রে এই ইরিথ্রিন সেবন করলে আমাদের রক্ত সঞ্চালনটা একটু ভালো হবে। বিভিন্ন রোগে জলাতঙ্কের ওষুধ। জলাতঙ্ক মানে বোঝো তো? কুকুরে জি স্যার। কুকুরে যে জি ভাইরাস স্যার। জি আছে, স্যার। কুকুরে যে ভাইরাস আছে র্যাবিস ভাইরাস, এই র্যাবিস ভাইরাসটা যদি মানুষের দেহে চলে আসে কুকুরের মাধ্যমে, তাহলে মানুষের হাইড্রোফোবিয়া বা জলে আতঙ্ক রোগ হয়। জলাতঙ্কের ওষুধ হিসেবে পেলটিজেরা, হুপিং কফ রোগে ক্লেডোনিয়া এবং যক্ষার ওষুধ হিসেবে সিস্টেরারিয়া আইল্যান্ডিকা ব্যবহার করা হয়। এছাড়াও জন্ডিস, ডায়রিয়া, তারপর অবিরাম জ্বর ও নানাবিধ চর্মরোগেও লাইকেন জাত ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। উদ্ভিদ রোগ নিরাময়। লাইকেন থেকে প্রাপ্ত সোডিয়াম উসনেট টমেটোর ক্যান্সার রোগ এবং লিক্যানোরিক অ্যাসিড তামাকের মোজাইক রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এগুলো সবই হলো উপকারী ভূমিকা। লিটমাস পেপার প্রস্তুতিতে রসায়নগারে লিটমাস পেপার অ্যাসিড বা ক্ষার নির্ণয়ে ব্যবহৃত হয়। তাহলে রোজেলা মন্টাইজেনি আর এটা হলো ল্যাসালিয়া লাইকেন থেকে নির্গত রাসায়নিক উপাদান লিটমাস পেপার তৈরিতে ব্যবহৃত হয়। সুগন্ধি ও প্রসাধনী সামগ্রী তৈরিতে ইভারনিয়া, র্যামালিনা প্রভৃতি লাইকেন বিভিন্ন প্রসাধনী সামগ্রী ও সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হয়। রঞ্জক, আমরা বিভিন্ন ধরনের কাপড়ের রং দিই ট্যানিন উৎপাদনে। সেট্রারিয়া, লোবারিয়া ইত্যাদি লাইকেন হতে ট্যানিন পাওয়া যায়, যা চামড়ার রং বা চামড়া ট্যানিং এ ব্যবহৃত হয়। রোজেলা মন্টাইজেনি লাইকেন হতে এক ধরনের রং সংগ্রহ করা হয়, যা উলেন ও সিল্ক জাতীয় কাপড় রং করতে ব্যবহার করা হয়। উত্তেজক পদার্থ তৈরিতে রাশিয়া, ফ্রান্স, সুইডেন ইত্যাদি দেশে ইস্টের পরিবর্তে উসনিয়া, রেমালিনা ইত্যাদি লাইকেন অ্যালকোহল ও বিয়ার তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে রাশিয়া, ফ্রান্স এবং সুইডেনে সেখানে ইস্টের পরিবর্তে কিছু লাইকেন ব্যবহার করে অ্যালকোহল, বিয়ার ইত্যাদি তৈরি করে। এবং অ্যালকোহল আর বিয়ার বিভিন্ন বোমা তৈরিতে বা উত্তেজক পদার্থ তৈরিতে ব্যবহার করা হয়। অন্যান্য লাইকেন নাইট্রোজেন সংবন্ধনে, রাসায়নিক পদার্থ উৎপাদনে, দূষণের সূচক রূপে প্রভৃতি কাজে ব্যবহৃত হয়। এর অপকারী ভূমিকা। লাইকেনের অপকারী ভূমিকা প্রথমে আসছে রোগ সৃষ্টিকারী লাইকেন। ইভারনিয়া, উসনিয়া প্রভৃতি লাইকেন চামড়ার রোগ বা চর্মরোগ, অ্যালার্জি ও হাঁপানি রোগ সৃষ্টি করে। কিছু লাইকেনে বিষাক্ত পদার্থ থাকে, এদের ভক্ষণে মানুষ সহ অন্যান্য প্রাণী মৃত্যুর মুখে পতিত হতে পারে। যেমন নেকড়ে নিধনে লিথারিয়া ভালপিনা ব্যবহার করা হয়। দাবানল, উষ্ণীয় জাতীয় লাইকেন একটি গাছ থেকে অন্য গাছের মাথা অবধি বিস্তৃত থাকে।
দাবানল হলে ওই লাইকেনের মাধ্যমে এক গাছ থেকে অন্য গাছে আগুন ছড়িয়ে যায়। অনেক লাইকেন যেমন ক্ল্যাডোনিয়া, উসনিয়া ইত্যাদি আশ্রয়দাতা উদ্ভিদের ক্ষতি সাধন করে। তাহলে আমেরিকাতে যেমন আমরা আমেরিকার ক্যালিফোর্নিয়া, তারপর ফ্লোরিডা ইত্যাদি জায়গায় আমরা দেখি অনেক দাবানল হয়। মূলত এই উষ্ণীয় জাতীয় লাইকেনের কারণেই এই দাবানলটা জঙ্গলে ছড়িয়ে পড়ে। স্থায়িত্ব ও সৌন্দর্য বিনষ্টি। লাইকেনের কিছু প্রজাতি ভাস্কর্য, দালান এবং কাচের স্থায়িত্ব নষ্ট করে দেয় এবং সৌন্দর্যকেও বিনষ্ট করে। তাহলে যেহেতু আমরা জানি যে লাইকেন বিভিন্ন আবাসে সেই কাঁচে হতে পারে, বা দেখা গেলো যে মানুষ সৃষ্ট কিছু আবাস, যেমন চামড়া, তারপর হাড়, কারণ মানুষের চামড়া দিয়ে, হাড় দিয়ে অনেক কিছু তার সামগ্রী তৈরি করে। দেখা গেলো যে আমরা হরিণের শিং দিয়ে হয়তো আমরা বাড়িতে কোনো একটা সৌন্দর্যবর্ধক কোনো জিনিস তৈরি করেছি, বা কোনো প্রাণীর চামড়া দিয়ে আমরা কোনো সৌন্দর্যবর্ধক জিনিস তৈরি করি, সেগুলোতে সহজে লাইকেন অ্যাটাক করতে পারে। বা গ্লাস বা কাঁচে আমরা অনেকেই থাই বা বিভিন্ন ধরনের কাঁচের আমরা আসবাবপত্র, জানালা এগুলো আমরা তৈরি করি। সেগুলো তো যদি আমরা ধোঁয়া না নিয়মিত না করি, তাহলে লাইকেনের কারণে সেগুলোর স্থায়িত্ব বা সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। তো এই ছিল তাহলে 5 নম্বর অধ্যায়ের আজকে লাস্ট ক্লাস। তোমাদের যে সিলেবাসে যে অংশটুকু ছিল সেই অংশটুকু আমরা শেষ করেছি। আর নেক্সট ক্লাসে তাহলে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি। আর তোমরা এগুলো যে লেকচারগুলো আমরা পড়াচ্ছি সেগুলো খুব ভালো করে পড়ো, কারণ এই লেকচারগুলো থেকেই আমাদের ম্যাক্সিমাম কোশ্চেনগুলো হবে। আর তোমরা নিজেরা নিজেদের কিছু কোশ্চেন থাকলে সেগুলো আমাদেরকে শেয়ার করবা। তাহলে সেগুলো সলভ করার চেষ্টা করবো। আর আজকে লেকচারে আরো কিছু বলা থাকলে বলতে পারো। আচ্ছা, আমি একটা বলে দেখি যে এক ধরনের লাইকেন যেখানে শৈবালের পার্টিসিপেশনটা বেশি ছিল, এক ধরনের লাইকেন যেখানে শৈবালের পার্টিসিপেশন বেশি ছিল আর ছত্রাকের পার্টিসিপেশন কম ছিল, সেই লাইকেনটার নাম কি এবং উদাহরণটা? সূত্রাকার লাইকেন। আর উদাহরণ? এফইবি। এফইবি। আরেকটা কি জানো? হ্যাঁ, ঠিক আছে, এফইবি, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এইভাবে তোমরা নিজেরাই প্রশ্ন করবা এবং নিজেরাই সেগুলোর উত্তর সলভ করবা, তাহলে দেখবা যে তোমাদের অনেকটাই পড়া হয়ে গেছে। তো সবাই ভালো থাকো, নিরাপদ থাকো। যেহেতু ভাইরাস দিন দিন বেড়েই যাচ্ছে, আমাদের বিল্ডিং এও 6 তলায় একজন আক্রান্ত, দোয়া করো যাতে আমরা সুস্থ থাকি। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।